আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ ইনশাল্লাহ বাড়িতে। তো আমিও ভালো আছি ইনশাল্লাহ। সূর্যকর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অর্থাৎ 4.1 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আসো আমরা দেখি সূচকটা কি সে সম্বন্ধে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সূচক সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। তো আমি নতুন কয়েকটা নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করব এবং সাথে কিছু সলিউশন বা কিছু প্রবলেম সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, সূচকটা কি? সূচকটা হচ্ছে কি ভিত্তি ও সূচক সম্বন্ধীয় রাশিগুলোকে সূচকীয় রাশি বলা হয়। এখন যে সূচক কথাটা আসলো, ভিত্তি এবং সূচক সম্পর্কীয় সূচক ও ভিত্তি সম্বন্ধীয় রাশিগুলোকে সূচকীয় রাশি আমরা বলবো। তো বন্ধুরা দেখো, সূচকীয় রাশি একটু চেনার চেষ্টা করি। এটা a এর উপর যদি আমি একটা পাওয়ার দিই n, তো দেখো এর পুরে n মানে এর পুরে nটা কি এর মাথার পুরে n দিয়েছি, তাহলে কি এখানে এটা হচ্ছে বেস বা ভিত্তি। এটাকে বলবো আমরা ভিত্তি এবং এনটাকে কি বলবো আমরা সূচক। সূচক বলতে পারি, পাওয়ার বলতে পারি, ঠিক আছে, বা মাত্রাও বলতে পারি। মাত্রা সূচক বা এটাকে আমরা মাত্রাও বলতে পারি, ইংরেজিতে এটাকে পাওয়ার বলবো, পিও পাওয়ার। আর ভিত্তি অর্থাৎ বেস মানে ভূমি, অর্থাৎ যার উপরে এনটা দাঁড়িয়ে আছে। দেখো এর উপরে ভিত্তি করেই কিন্তু এটা কি অবস্থান করে আছে, এজন্য এটাকে আমরা কি বলবো ভিত্তি বা বেস। এনটাকে বলবো সূচক, মাত্রা বা পাওয়ার আমরা সূচক হিসাবেই জানবো। তাহলে সূচক এবং ভিত্তি সম্বন্ধীয় রাশিগুলোকে আমরা কি বলবো সূচকীয় রাশি। আশা করি বন্ধুরা ক্লিয়ার হয়েছে। এখন এই সূচকটা আমাদের কি কি কাজে ব্যবহার হয় এটা একটু জানার দরকার আছে। সূচকের বহুল ব্যবহার আমরা লক্ষ্য করি, কিন্তু সূচকীয় মাধ্যমে যে ব্যবহার করি এটা হয়তো আমাদের অনেক ক্ষেত্রে মাথায় নাই। যেমন মনে করো 100, এই লেখার আগে কিন্তু আমরা 10 টু দি পাওয়ার কি 2 আকারে লিখতে পারি, ঠিক আছে না? 10 10 100 বর্গ করলে আমরা 100 পেয়ে যাই। এই যে আমরা বর্গ করেছি, 10 এর বর্গ করেছি, 9 এর বর্গ করেছি, এই বর্গটাই আসলে সূচক হিসেবে কাজ করে। দেখো 100 লেখাটাকে আমরা 10 স্কয়ার বা 10 টু দি পাওয়ার 2 বা সূচক 10 সূচক 2 লিখে আমরা প্রকাশ করতে পারি। অনুরূপভাবে আমরা যদি 1000 লিখি তাহলে কি 10 টু দি পাওয়ার কত 3 লিখব। আমরা যদি 10000 লিখি কি লিখব 10 টু দি পাওয়ার কত 4, ঠিক আছে? দেখো একের পরে শূন্য কয়টা আছে 2 4, আমরা 10 এর পরে ততটা পাওয়ার দেব অর্থাৎ সূচক দেব ততটা, ঠিক আছে? সূচকীয় সংখ্যা ততটা লিখে আমরা এটা প্রকাশ করব। তো এর থেকে বোঝা যায় যে অনেক বড় বড় সংখ্যাকে আমরা সূচকীয় রাশির সাহায্যে ক্ষুদ্র এবং সহজ সরল করে আমরা লিখতে পারি। এজন্য সূচকীয় রাশির ব্যবহারটা বীজগণিতে বা গণিত শাখায় সূচকীয় রাশির ব্যবহারটা অনেক বেশি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সূচক সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলে আশা করি। তো এই সূচকীয় রাশির সাহায্যে আমরা কি লগারিদম ইউজ করব। সূচকীয় রাশিকে আমরা লগারিদমের সাহায্যে আবার সহজভাবে আরো ব্যাখ্যা করতে পারি। তো পরবর্তীতে আমরা লগারিদম নিয়ে যখন আলোচনা করব তখন সূচকীয় রাশিকে আরো সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সূচকটার সংজ্ঞা আমরা শিখলাম কি, সূচক এবং ভিত্তি সম্বন্ধীয় রাশিগুলোকে কি বলবো আমরা সূচকীয় রাশি। তো বন্ধুরা, সূচকীয় রাশির ক্ষেত্রে কিছু নিয়ম বা কিছু রুলস বা কিছু সূত্র আছে, সেগুলো একটু শেখার চেষ্টা করব।
সূত্র আমরা সূত্র আকারে লিখি। সূত্র সমূহ, সূত্র 1, প্রথম নম্বর সূত্র কি? সূচকীয় গুণফল। গুণফলের সূত্র। সূচকীয় রাশি গুণফল দেখো আমরা কি করতে পারি, যে a টু দি পাওয়ার m গুণ যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে অর্থাৎ দুটি রাশির গুণফল, সূচকীয় গুণফলের সূত্র। তাহলে কি করতে পারি, সূচকীয় রাশির গুণফল আমরা কি জানি, গুণের সময় কি m প্লাস n, আমরা পাওয়ারটা দেখো যোগ করে দিয়েছি। সূচক উভয় ক্ষেত্রে আমাদের সেম ছিল, এখানেও সরি ভিত্তি আমাদের সেম ছিল a, এখানেও a। তাহলে আমরা ভিত্তিটাকে ঠিক রাখলাম এবং তার পাওয়ার দুটাকে কি করলাম, যোগ করে দিলাম। তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি কি সূচক রাশি গুণফলের ক্ষেত্রে কি গুণফলের সময় পাওয়ার দুটা যোগ হয়। এটা আমরা অনেক ছোটবেলায় শিখেছি যে সূচকীয় রাশি গুণফলের সময় পাওয়ার অর্থাৎ যে ঘাত থাকে এটা আমাদের যোগ করতে হবে। 2 নম্বর ভাগফলের সূত্র। ভাগফলের সূত্রটা কি, যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়, তাহলে ভাগফলের নিয়ম অনুযায়ী এর দুইটা সূত্র আমরা লিখতে পারি। কি কি দেখো, আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ কি বললাম, দেখো উভয় ক্ষেত্রে আমাদের ভিত্তি এখানে a ছিল, এখানে a ছিল, পাওয়ার ছিল এটা m, এটা n ছিল। আমরা কি করলাম, a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগফলের ক্ষেত্রে সূচকীয় রাশি কি হয়, বিয়োগ করতে হয়। গুণফলের ক্ষেত্রে আমরা যোগ করেছি, ভাগফলের ক্ষেত্রে আমরা বিয়োগ করব। এখানে একটা কন্ডিশন আছে, যখন m টা কি n এর সমান হবে এবং n এর চাইতে বড় হবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ওকে বন্ধুরা, দেখো যখন m টা n এর চাইতে বড় হবে, m টা n এর চাইতে বড় হবে অথবা সমান হবে, তখন আমরা a টু দি পাওয়ার m মাইনাস n লিখব। আমরা কন্ডিশনটা লিখে দিলাম, m যখন m গ্রেটার দ্যান ইকুয়াল n, অর্থাৎ m টা n এর চাইতে ছোট, সরি m n এর চাইতে বড় অথবা সমান। আবার কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m, যখন কি n টা m এর চাইতে বড়। n টা যখন m এর চাইতে বড় হবে, তখন আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m। সূচকীয় রাশি ভাগফল নির্ণয়ের দুইটা নিয়ম আমরা শিখলাম। দেখো ভাগফলের ক্ষেত্রে একটা কি m পাওয়ার দুটো বিয়োগ হচ্ছে, আর একটা কি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m, যখন m টা m এর চাইতে বড়। ঠিক আছে। 3 নম্বর দেখো, 3 নম্বর সূত্রটা কি, গুণফলের ঘাত। ঠিক আছে, যদি কোনো গুণফলের ঘাত আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কেমন ভাবে লিখব, মনে করো a b দুটো রাশি এর পাওয়ার দেওয়া আছে কত, m, দেখো একটা ঘাত দেওয়া আছে, দুটো রাশির গুণফল দেওয়া আছে এবং তার ঘাত বা সূচক দেওয়া আছে m। সেক্ষেত্রে এর সূত্রটা হবে কি, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা হচ্ছে গুণফল, সরি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। ঠিক আছে, এমন করে আমরা লিখতে পারি। 4 নম্বর ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত আমরা কেমন ভাবে লিখতে পারি, দেখো a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার, যদি এরকম m থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ভাগ b টু দি পাওয়ার m। ওকে, উভয়ের ঘাতটা দেখো উভয় রাশি, অর্থাৎ লব এবং হরের সাথে আলাদাভাবে ঘাতটা অ্যাড দেবে, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। এটা হচ্ছে ভাগফলের ঘাত। আর একটা সূত্র কি, ঘাতের ঘাত। ঘাতের ঘাতটা কি, দেখো a টু দি পাওয়ার কোনো কিছু ঘাত দেওয়া আছে, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার আবার আরেকটা, মানে এই ঘাতের উপরে আরেকটা ঘাত দেওয়া আছে, এটা আমরা বলবো ঘাতের ঘাত। এই ক্ষেত্রে কি হবে, জাস্ট আমাদের a টু দি পাওয়ার m a এই আকারে আমরা লিখব। তো এই হলো সূচকীয় রাশির 5টা সূত্র, মেইন 5টা সূত্র। এই 5টা সূত্র আমাদের ক্যাপচার করতে হবে, মনে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রবলেমটা সহজে সমাধান করতে পারবো আমরা। আরেকটা আছে শূন্য সূচক।
শূন্য সূচক কি? কোনো কিছু পাওয়ার যদি কত শূন্য হয়, সূচকটা যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কোনো কিছু পাওয়ার শূন্য হলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। শূন্য সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে আমরা a টু দি পাওয়ার 0 যার মানে 0 হোক না কেন, বাংলাদেশের মান যদি 0 হয়, উপরে পাওয়ার যদি 0 থাকে, বাংলাদেশ 0 হয়ে গেল। ঠিক আছে, এখানে আমার রাজু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে, একটা মান পাবো আমরা 1 পাবো। ঠিক আছে, কোনো কিছু পাওয়ার 0 মানে 1। ঋণাত্মক আরেকটা আছে কি, আমাদের সামনে আছে কি ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচকটা দেখো, যদি এমন থাকে a টু দি পাওয়ার n আকারে থাকে কোনো কিছু, তাহলে এটাকে আমরা 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। অর্থাৎ ইনভার্স আকারে আসছে কোনো কিছু ঋণাত্মক সূচকে a টু দি পাওয়ার n ইনভার্স n, a টু দি পাওয়ার সূচকটা আছে মাইনাস, ঋণাত্মক সূচক আছে, সেক্ষেত্রে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আমরা লিখতে পারি। এই নিয়মগুলো আমরা আলাদাভাবে জানবো। এই সূত্রগুলোর সাথে আরো দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। অনেক ক্ষেত্রে আমরা দেখব যে সূচকীয় রাশি বেস বা ভিত্তি যখন সমান আছে তখন পাওয়ার দুটাকে দুই পাশে যদি বাম পক্ষ এবং ডান পক্ষে সূচকীয় রাশি যদি ভিত্তি সমান থাকে তাহলে আমরা পাওয়ার দুটা সমান লিখতে পারি। তো দেখো এটা কি কেমন দেখি, আমরা মনে করো যখন a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল 0, এর মানটা 0 হওয়া যাবে না এবং এর মান 0 তো 0 এর সাথে বড় হবে এবং নট ইকুয়াল 0, তখন এই শর্তে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার, যদি a টু দি পাওয়ার y হয় তবে আমরা কি লিখতে পারি? x is equal to y লিখতে পারি। দেখো আমাদের সামনে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা দেখো, আমাদের সামনে একটা কন্ডিশন দেওয়া আছে, সরি এখানে 1 হওয়া যাবে না, এটা 0 মানে 1 হবে, এর মান 0 থেকে বড় এবং কত বড় সেটা আবার 1 হওয়া যাবে না, 1 হওয়া যাবে না, এর মান 0 থেকে বড় এবং এর মান 1 হতে পারবে না। এই শর্তে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হয় তবে আমরা x ইকুয়াল y লিখতে পারি। দেখো এখানে বেস এবং এখানে বেস আমাদের সমান দেয়া আছে, তাহলে পাওয়ার দুটো আমরা সমান লিখতে পারবো। এটা এক নম্বর গেল। দুই নম্বর একটা কন্ডিশন আছে কি, যদি a গ্রেটার দেন 0 b গ্রেটার দেন 0 এবং কত x নট ইকুয়াল 0, তিনটা যদি দেখো x টা 0 হবে না, a টা 0 এর সাথে বড়, b টা 0 এর সাথে বড় এবং x টা নট ইকুয়াল 0, এই শর্তে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল p টু দি পাওয়ার x হয় তবে আমরা কি লিখতে পারি? a ইকুয়াল b লিখতে পারি। দেখো এই দুটো কন্ডিশন আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ কি নৈর্ব্যক্তিক প্রশ্নে কিন্তু এই দুটো কন্ডিশন দিয়ে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন করবে এবং নানা রকম এই শর্ত দেওয়া থাকবে, অর্থাৎ শর্ত তোমাদের ডিফারেন্স দেওয়া থাকবে, সেক্ষেত্রে x ইকুয়াল y লিখতে পারছো কিনা, অর্থাৎ সূচক দুটো সমান লিখতে পারছো কিনা দেখতে হবে, কিন্তু শর্তটা আমাকে ঠিক রাখতে হবে। কিন্তু কোন শর্তে x ইজ ইকুয়াল টু y হবে, অর্থাৎ a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইজ ইকুয়াল টু y হবে, কোন শর্তে? এই শর্তগুলো ডিফারেন্স করে দিবে। অর্থাৎ a গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 1 থাকতে পারে, অথবা a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল 0 থাকতে পারে। ঠিক আছে, কিন্তু শর্তটা আমাদের নির্দিষ্ট করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি সূচকীয় রাশি কি ভিত্তি দুইটা যদি সমান হয় পাওয়ার দুটো আমরা সমান লিখতে পারি। কোন শর্তে? দেখো a গ্রেটার দেন যখন 0 এবং a নট ইকুয়াল 1, এই শর্তে পাওয়ার বা ভিত্তি দুটো আমরা সমান লিখতে পাচ্ছি। আবার কি কোন সূচকীয় রাশি যদি পাওয়ার সমান হয়, পাওয়ার যদি দুটো সমান হয় তাহলে ভিত্তি দুটো আমরা অর্থাৎ a ইকুয়াল b লিখতে পারবো। এখানে একটা শর্ত আছে, কি শর্তে? যখন a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0 এবং x টা 0 সমান নয়, এই শর্তে আমরা ভিত্তি দুটো সমান লিখতে পারবো। তো বন্ধুরা আসো আমরা এই টাইপের যে একটা সমাধান করি, যে একটা প্রশ্নের সমাধান করি, তাহলে আমাদের সমস্যাটা অনেক দূর হয়ে যাবে।
উদাহরণ 5, তোমাদের মূলবের উদাহরণ 5 নম্বরটা একটু খেয়াল করো। 5 নম্বরে দেওয়া আছে কি যে সমাধান করো, কি সমাধান করো কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার x plus 1 ইকুয়াল 32। এটা আমাদের সমাধান করতে বলেছে, অর্থাৎ সমাধান করা মানে x এবং y মান নির্ণয় করতে হয়, আমরা জানি। চলো কি মান নির্ণয় করতে হয়, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে, তো দেখো আমরা একটু সাজায় লিখবো। 4 কে 2 স্কয়ার আকারে লিখতে পারি x plus 1 ইকুয়াল 32 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। 2 টু দি পাওয়ার 5 মানে 32 আমরা জানি। আমি যে সূত্রগুলো শিখালাম সূত্রের মধ্যে দেখো এটা একটা টার্মই পড়ে আছে, কোনগুলা ঘাতের ঘাত। কোনো কিছু পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে এটাকে কি বলা হয় ঘাতের ঘাত। অর্থাৎ 5 নম্বর যে সূত্রটা শিখিয়েছি সেই সূত্রে পড়ে গেছে, তাহলে ঘাতের ঘাত যদি থাকে আমাদের কি করতে হয় ঘাতের সাথে ঘাত গুণ করতে হয়। অর্থাৎ 2 এর সাথে আমরা এটা গুণ করে দেব, তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 2x প্লাস কত হবে 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 5। দেখো এখানে দেখো উভয় ক্ষেত্রে এখানেও বেস 2 এখানেও বেস 2। ওকে, আমরা জানি বেস যদি দুইটা সমান হয় তাহলে আমরা পাওয়ার দুটো সমান লিখতে পারি এই শর্ত অনুযায়ী, ঠিক আছে। তো দেখো এখানে a মানে 2 অবশ্যই 0 এর সাথে বড়। ওকে, আবার a নটিক্যাল 1, এর মানটা দেখো 1 এর সমানও নয়, ঠিক আছে। কন্ডিশনটা এখানে অবশ্যই স্থাপন করতেছে। সুতরাং আমরা কি x y, অর্থাৎ এই x পাওয়ার সমান পাওয়ার y আমরা লিখতে পারি। অর্থাৎ 2 এর পাওয়ার দ্বারা আছে, এখানে 2 এর পাওয়ার দ্বারা আছে, তো আমরা লিখতে পারি এর সমান হলো পাওয়ার দুটো আমরা সমান লিখতে পারি। x 2 ইকুয়াল কত 5 বা 2x ইকুয়াল কত 5 মাইনাস 2 বা 2x ইকুয়াল কত 3, অতএব x সমান 3 ডিভাইডেড বাই 2। এই নির্ণয়ের সমাধান কত 3 ডিভাইডেড বাই 2, এটা আমরা লিখতে পারি, এটা आंसर। আশা করি বন্ধুরা তোমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করা এখান থেকে শিখলে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেলে আশা করি। তো আসো বন্ধুরা আমরা মূল অনুশীলনী যে একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমার অনুশীলনী দেখো 2 নম্বর, অনুশীলনী 2। অনুশীলনী 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে √7 স্কয়ার কিউব রুট এখানে দেওয়া আছে কিউব রুট 7 স্কয়ার ইনটু আরেকটা কিউব রুট দেওয়া আছে কত শুধু 7। নিচে কি দেওয়া আছে √7। তো বন্ধুরা আমরা জানি কোনো কিছু পাওয়ার কোনো কিছুতে যদি রুট দেওয়া থাকে, অর্থাৎ 7 এর পরে যদি রুট দেওয়া থাকে তাহলে 7 এর পাওয়ারটা কত হয় হাফ। √, মানে পাওয়ারটা হাফ আসে। যদি এরকম কিউব রুট দেওয়া থাকে, অর্থাৎ √এর পরে যদি কিউব দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যদি এরকম কিউব দেওয়া থাকে কারণে তাহলে আমরা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ এটা কিউব রুট। অর্থাৎ এখানে যাই থাকুক না কেন এখানে যাই থাকুক না কেন n দেওয়া থাকে তাহলে আমরা কি লিখব n কিউব 1 ডিভাইডেড বাই n। অর্থাৎ এই রুটের উপরে যা দেওয়া থাকবে তত রুট টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই তত। এই যে সূত্র তো মানে কত বার 7 টু দি পাওয়ার হাফ, এটা আমরা জানি। তো বন্ধুরা দেখো আমরা তাহলে এটা কি লিখতে পারি, যেহেতু 7 স্কয়ারের উপরে কিউব রুট দেওয়া আছে তাহলে 7 স্কয়ারটাকে আমি ঠিক রাখলাম a পুরে, তাহলে আমি কি লিখব 1/3 লিখব। মানে যে রাশির উপরে কিউব রুট থাকে ওই রাশিটার উপরে 1/3 অবশ্যই হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে এটাকে কি লিখতে পারি 7 টু দি পাওয়ার কত 1/3 শুধু। নিচে কত হচ্ছে নিচে কত 7 টু দি পাওয়ার √7 মানে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে এটা আমরা কিসের কি দেখতে পাচ্ছি ঘাতের ঘাত আকারে আছে, অর্থাৎ ঘাতের সাথে ঘাতটা গুণ হয়ে যাবে। যদি ঘাতের সাথে ঘাত গুণ করি তাহলে কত আসছে 7 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 গুণ
এখানে কত আসছে 7 টু দি পাওয়ার 1/3 নিচে 7 টু দি পাওয়ার হাফ। ওকে, আমরা জানি গুণফলের সময় কি পাওয়ার দুটা যোগ হয়, অর্থাৎ 7 টু দি পাওয়ার কত 2 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3। ওকে, 7 টু দি পাওয়ার কত হাফ নিচে ঠিক থাকলো। তাহলে এটা আমরা লসাগু করে দেখো 7 টু দি পাওয়ার কত আসছে 3, 2 plus 1 divided by 7 to the power half. ওকে, এই সাইডে করে দেখো 7 to the power কত হচ্ছে, তাহলে 2 এর 3 এর নিচে 3 আসছে, নিচে কত আসছে 7 to the power half। তো দেখো 3 এর নিচে 3 মানে হচ্ছে 1 হয়, 7 to the power পাওয়ারটা থাকলো কত 1 ভাগ করলে 7 to the power half। দেখো বেস দুটো আমার সেম আছে, এখানেও 7 এখানেও 7, অর্থাৎ ভিত্তি আমার সেম আছে। তাহলে আমাদের পাওয়ার দুটো কি হবে, ভাগের সময় আমরা কি জানি 2 নম্বর সূত্র অনুসারে ভাগের সময় কি হয়, পাওয়ার দুটো বা সূচকীয় রাশি সূচক দুটো কি হয় বিয়োগ হয়। তাহলে আমরা কি করব 1 বিয়োগ কত, তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এক থেকে যদি আমি হাফ বাদ দিই তাহলে কত হয়, হাফ চলে আসে। আর কোনো কিছু পাওয়ার হাফ মানে কত, ওটা রুট ওভার আকারে লিখব, এটাই অ্যানসার। তো বন্ধুরা আশা করি তোমরা সূচকীয় রাশি গুণফল এবং ভাগফল দুইটা নিয়মই এখানে দেখো একই হয়েছে। তো আশা করি বিষয়গুলো তোমরা আয়ত্ত করতে পেরেছো এবং প্র্যাকটিস করবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা আরেকটু ক্লিয়ার হবা, অর্থাৎ এখানে কিউব রুট থাকলে 1 ডিভাইডেড বাই 3 লিখবো, ফোর্থ রুট থাকলে বা nth রুট থাকলে 1 ডিভাইডেড বাই এর আকারে আমরা লিখে ক্যালকুলেশনগুলো করব। তো ওকে বন্ধুরা, আমরা এরপর আরেকটা সমাধান করি। অনুশীলনী 4.1-এ 4.1 কত 4 নম্বরটা একটু করতেছি। অনুশীলনী 4.1 4 নম্বরটা দেখো, প্রশ্ন দেওয়া আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, এর পুরো আবার কি দেওয়া আছে একটা ইনভার্স, আর সূচক 1 দেওয়া আছে, -1 দেওয়া আছে। তাহলে আমরা দেখো এটাকে আমরা কি লিখতে পারি 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a ইনভার্স মানে কত a টু দি পাওয়ার 1 লিখতে পারি। a টু দি পাওয়ার 1 মানে 8 হয়, আমরা এটা কোন নিয়মে লিখলাম যে a টু দি পাওয়ার মাইনাস সাইন সমান 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a, এই সূত্রে আমরা এটা লিখতে পারলাম। ঋণাত্মক সূচক যেটা এই নিয়মে 2 ডিভাইডেড বাই a আমরা লিখতে পারলাম, কারণ এর পরে 1 আছে, a টু দি পাওয়ার 1 লেখা আর a লেখা একই কথা। 3 ডিভাইডেড বাই অনুরূপভাবে এটা লিখি 3 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার কিছুই নাই, আমরা এটা স্বাভাবিকভাবে লিখে দিই টোটাল উপর ইনভার্স। এটা একটু লসাগু করি, লসাগু কত হচ্ছে ab, ab করলে কত হচ্ছে এখানে 2b প্লাস 3a, টোটাল উপর সূচক কত ইনভার্স 1। ওকে, কোন কিছু ইনভার্স থাকা মানে কি হতো 1 ডিভাইডেড বাই এটা এই টোটাল, অর্থাৎ এটা উল্টা এদিকে একবারই হয়ে যায়। কিন্তু আমরা একটু ভেঙে করি, এটা আমরা 3a প্লাস 2b লিখি, একটু সাজায় লিখি ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই এটা আসলো, এটাকে যদি আমরা উল্টা দিয়ে এটাকে উপরে লিখি তাহলে কত হচ্ছে, এটাকে আমরা ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b আকারে লিখি। এটা তো বন্ধুরা বুঝেছো আশা করি। এটা যেহেতু এটা লব, এটা ঘরে আছে, ঘরে যদি ভগ্নাংশ আকারে কোনো রাশি থাকে তাহলে আমরা এটা উল্টা দিতে পারি, অর্থাৎ এটাকে এটা উপরে চলে গেল, এটা ঠিক থাকে, অর্থাৎ গুণ হয়ে এটা উল্টায় উপরে চলে গেল। তো আশা করি বন্ধুরা বুঝেছো। অথবা এটা ভেঙে তোমাদের বলে দিই, এটাকে তোমরা এমন ভাবে লিখতে পারো 1 ডিভাইডেড বাই 3a প্লাস 2b গুণ ab ডিভাইডেড বাই 1, এটা উল্টাই গেল, নিচেরটা উপরে গেল, উপরেরটা নিচে আসলো। আরেকটু ক্লিয়ার করে যদি বলি তাহলে কত হচ্ছে 1
গুণ এটা লবে 1 ছিল এবিটা উপরে গেল ডিভাইড বাই 3a প্লাস 2 ওকে এটাকে আমরা ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b এটা অ্যানসার আকারে আমরা লিখব ওকে ক্লিয়ার তোমাদের একটা ধারণা আসলো যে কেমন ভাবে বিষয়টা উল্টায় ওয়ানটা উপরে থাকে ওয়ান যদি লবে ছিল ওয়ানটা থেকে গেল গুণ তখন ভাগটা ছিল ভগ্নাংশ তাহলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে ওকে ওয়ানের সাথে এটা গুণ করে দিয়েছি এসো বন্ধুরা আমরা 7 নম্বর সমস্যাটা একটু দেখব নাম্বার 7 দেখো বন্ধুরা 2 টু দি পাওয়ার n প্লাস 4 এর সাথে কি আছে মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার কত আছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত আছে n প্লাস 2 ভাগ কত আছে 2 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2 তো বন্ধুরা দেখো এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি কেমনে এখানে আছে কি 2 to the power n plus 4 ঠিক রাখলাম বিয়োগ 4 মানে হচ্ছে 2 to the power 2 into 2 to the power কত n plus 1 ডিভাইডেড বাই আমরা জানি ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ারটা বিয়োগ হয়ে যায় এখানে 2 শুধু রয়েছে 2 মানে কি 2 এর পাওয়ার 1 রয়েছে তাহলে কি এখানে আমরা ভাগ প্রক্রিয়াতে আমরা বিয়োগ করব ওকে কত আসছে দেখো এখানে 2 to the power n plus 4 বিয়োগ 2 to the power n plus 4 এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি কত আসছে 2 to the power n into আচ্ছা একবার আমরা যোগটা করি 2 to the power n plus 4 বিয়োগ 2 to the power কত হবে n plus এই 2 এর সাথে এটা যোগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে 1 plus 2 নিচে কত আসছে 2 to the power যদি যোগ বিয়োগ করে কত আসে n plus 1 দুই থেকে এক যোগ দিলে n plus 1 আসে তো বন্ধুরা দেখো এটাকে আমরা কি করতে পারি 2 to the power n into 2 to the power 4 লিখতে পারি বিয়োগ আলাদা করে দিলাম কারণ আমরা জানি যে গুণের সময় পাওয়ার দুটো যোগ হয় তাহলে এগুলো যদি যোগ করে তাহলে এটা আমরা ফিরে পাই এখানে কি আছে এখানে কত আসছে দেখো 2 to the power n plus 3 অর্থাৎ 2 to the power n একটা রাখতে পারি 2 to the power n রাখতে পারি একটা আর একটা কি 2 to the power 3 রাখতে ডিভাইডেড বাই 2 to the power কত একটা n into একটা 0 ওকে এমন করে আমরা লিখতে পারি দেখো সবার মধ্যে 2 to the power n চলে আসে এখানে 2 to the power n 2 to the power n এখানে 2 to the power n আছে তাহলে লব থেকে আমরা 2 to the power n যদি কমন নিই তাহলে কত আসছে 2 to the power n কমন নিলে থাকবে কত 2 to the power 4 minus 2 to the power 3 divided by কত আসছে 2 to the power n into 2 to the power আমরা 1 লিখতে পারতাম 2 to the power 1 মানে কত 2 তো দেখো এখানে 2 to the power n 2 to the power n কেটে দিতে পারি আমরা 2 to the power 4 মানে কত 16 বিয়োগ 2 to the power 3 মানে কত 8 divided by 2 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8 divided by 2 এটা 4 আমরা লিখব আচ্ছা তো দেখো বন্ধুরা সহজে আমরা সূচকের রাশি দেখো গুণফল এবং ভাগফল প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে আমরা সমাধানটা করে ফেলতে পারছি আশা করি বন্ধুরা তোমরা বিষয়গুলো বুঝতে পারছো আমি আরেকটা সমস্যার সমাধান করে শেষ করব ক্লাস 8 নম্বর প্রশ্নটা
8 অনুশীলন 4.1 8 নম্বরটা দেওয়া আছে দেখো 3 টু দি পাওয়ার কত m প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m অর্থাৎ ঘাতের ঘাত দেওয়া আছে কত m মাইনাস 1 টোটাল দেওয়ার ঘাত 9 টু দি পাওয়ার m প্লাস 1 divided by 3 to the power m minus 1 পাওয়ার কত দেওয়া আছে m plus 1 এইটা কি আমার পরীক্ষাতে আসে। তো বন্ধুরা দেখো এখানে কিছু করার নাই, এখানে দেখো ঘাতের ঘাত দেওয়া আছে, ত্রিপুরের ঘাত তারপর আবার ঘাত দেওয়া আছে অর্থাৎ সূচক দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব ঘাতের ঘাত দেওয়া থাকলে ঘাতের সাথে ঘাত গুণ হয়। 3 to the power এটা গুণ করলে কত হয় m into m minus 1 আসে ভাগ এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি 3 স্কয়ার লিখি তাহলে কত হচ্ছে m plus 1 ডিভাইডেড বাই এখানে ঘাতের ঘাত আকারে আছে আমরা গুণ প্রক্রিয়া লিখে দেব। ওকে আমরা একটু সাজিয়ে নিলাম সব। এখানে কত আসছে 3 to the power m plus 1 ডিভাইডেড বাই আমরা গুণ করে দিই m স্কয়ার মাইনাস m m দ্বারা এটা গুণ করলে m স্কয়ার মাইনাস m আসে ভাগ তাহলে এটা ভাগের ভাগ ফর্মুলা অর্থাৎ ভাগের সাথে ভাগ গুণ আকারে আছে গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার কত আছে 2 দ্বারা এটা গুণ করলে কত হয় 2m plus 2 ডিভাইডেড বাই দেখো এখানে সূত্র পড়ে আছে a minus b into a plus b অর্থাৎ a plus b into a minus b সূত্র পড়ে আছে। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লিখতে পারি b স্কয়ার 1 b স্কয়ার মানে হচ্ছে 1 আর b স্কয়ার মানে 1 আমরা লিখতে পারি। এখন দেখো এটাও ভাগ প্রক্রিয়া আছে এটাও ভাগ প্রক্রিয়া আছে, আমরা জানি ভাগের সময় সূচকীয় রাশি কি হয় বিয়োগ হয়। তো আমরা বিয়োগটা করি 3 টু দি পাওয়ার কত m plus 1 মাইনাস কত হচ্ছে m স্কয়ার মাইনাস m এটার সাথে এটা ভাগ করে দিলাম ভাগ চিহ্ন আবার কি 3 টু দি পাওয়ার 2m plus 2 বিয়োগ কত হচ্ছে m স্কয়ার মাইনাস 1 ভাগের সময় পাওয়া দুটো বিয়োগ তাহলে কত হচ্ছে আমরা বিয়োগ দ্বারা গুণ করে দিই দেখো 3 টু দি পাওয়ার কত হচ্ছে m plus 1 মাইনাস কত m স্কয়ার মাইনাস ছিল মাইনাস মাইনাস প্লাস m ভাগ কত আছে এখানে 3 টু দি পাওয়ার 2m plus 2 বিয়োগ কত m স্কয়ার মাইনাস মাইনাসে কত হয় প্লাস 1 দেখো টোটালটা আমরা একটু যোগ বিয়োগ করি, উপরে যোগ বিয়োগ করার সুযোগ আছে m কত হয় 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 একটু সাজায় লিখলাম এখানে একটু করি যোগ বিয়োগ 2m তারপরে কত আছে মাইনাস m স্কয়ার 2 আর 1 যোগ করলে কত হয় 3। দেখো টোটালটা ভাগ প্রক্রিয়া আছে, ভাগ প্রক্রিয়া পাওয়ার কি হয় বিয়োগ হয়, এখানে বেস দুটো আমাদের ঠিক আছে তাহলে 3 টু দি পাওয়ার কত লিখতে পারি 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 বিয়োগ কত এই টোটালটা আমি বিয়োগ করব 2m মাইনাস m স্কয়ার প্লাস 3 3 টু দি পাওয়ার কত হচ্ছে তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস কত হচ্ছে মাইনাস গুণ করলে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস 3 দেখো 2m প্লাস 2m মাইনাস কেটে গেল মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে গেল তাহলে 1 থেকে 3 বাদ দিলে কত হয় 3 টু দি পাওয়ার মাইনাস 2 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার লিখতে পারি। এটা সমান সমান আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 9 এটা আমাদের কাঙ্ক্ষিত ফল। তো বন্ধুরা সূচকীয় রাশি যোগ বিয়োগ গুণ ভাগ তিনটা আমরা শিখে গেলাম, আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তো অঙ্কগুলো ভালোভাবে বাড়ির বাসায় প্র্যাকটিস করবে, সামনের দিন অবশিষ্ট অংশটুকু আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আপাতত এই পর্যন্ত আজকে সকলকে সকলের শুভকামনায় আজকে ক্লাস এই পর্যন্তই।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।